গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের আমার ছেলেবেলা। আজ থাকছে এর তৃতীয় পর্ব। মাথামোটা শঙ্কর এবং গ্রিন বয়েজ ফুটবল ক্লাব। 3 থেকে 4-এ উঠব। বার্ষিক পরীক্ষা এসে গেছে। বাড়িতে বাড়িতে পড়াশোনার ধুম। আমি নির্বিকার। বই নিয়ে বসতে ভালো লাগে না। যদিও পড়তে বসতে হয়, সেই বসাটাই পুরোপুরি ভান। সবাই দেখল আমি বই নিয়ে বসে আছি, এই পর্যন্তই। তখন প্রতি সন্ধ্যায় সিলেট শহরে মজাদার ব্যাপার হতো। তার নাম লেম্পটন লেকচার। কথাটা বোধহয় লণ্ঠন লেকচার এর বিকৃত রূপ। ভ্রাম্যমাণ গাড়িতে করে জায়গায় জায়গায় সিনেমা দেখানো, পরিষ্কার পরিচ্ছন্নতা, ম্যালেরিয়া, এইসব ভালো ভালো জিনিস। আমাদের কাজের ছেলে রফিক খোঁজ নিয়ে আসে আজ কোথায় লেম্পটন লেস্কার হচ্ছে। মুহূর্তে আমরা দুজন হাওয়া। রফিক তখন আমার বন্ধুস্থানীয়। তার কাছ থেকে বিড়ি খাওয়ার উপর কোর্স নিচ্ছি। বিড়ি খেলে কচি পেয়ারা পাতা চিবিয়ে মুখের গন্ধ নষ্ট করতে হয়, এসব গুহ্যবিদ্যা শিখে নিচ্ছি। এই জাতীয় শিক্ষায় আমার আগ্রহের কোনো অভাব দেখা যাচ্ছে না। লেম্পটন লেকচারের ভূত আমার ঘাট থেকে নামানোর অনেক চেষ্টা করা হলো, নামানো গেল না। মা হাল ছেড়ে দিলেন। এখন আর সন্ধ্যা হলে পড়তে বসতেও বলেন না। আমি মোটামুটি সুখে আছি বলা চলে। এমন এক সুখের সময়ে মাথামোটা শঙ্কর খুব উত্তেজিত ভঙ্গিতে বলল, তার মা তাকে বলেছেন সে যদি ক্লাস 3 থেকে পাশ করে 4-এ উঠতে পারে তাহলে তাকে ফুটবল কিনে দেবেন। সে আমার কাছে এসেছে সাহায্যের জন্য। কি করে এক ধাক্কায় পরের ক্লাসে ওঠা যায়। একটা চামড়ার ফুটবলের আমাদের খুবই শখ। সেই ফুটবল এখন মনে হচ্ছে খুব দূরের ব্যাপার নয়। সেই দিনই পরম উৎসাহে শঙ্করকে পড়াতে বসলাম। যে করেই হোক তাকে পাশ করাতে হবে। দুজন একই ক্লাসে পড়ি। এখন সে ছাত্র, আমি শিক্ষক। ওকে পড়ানোর জন্য নিজেকে প্রথম পড়তে হয়, বুঝতে হয়। যা পড়াই কিছুই শঙ্করের মাথায় ঢোকে না। মনে হয় তার 2 কানে রিফ্রেক্টর লাগানো। যা বলা হয় সেই রিফ্রেক্টরের ধাক্কা খেয়ে ফিরে আসে, ভেতরে ঢুকতে পারে না। যাই হোক, প্রাণপণ পরিশ্রমে ছাত্র তৈরি হলো। দুজন পরীক্ষা দিলাম। ফল বের হলে দেখা গেল আমার ছাত্র ফেল করেছে, আর আমি স্কুলের সমস্ত শিক্ষকদের স্তম্ভিত করে প্রথম হয়ে গেছি। ফুটবল পাওয়া যাবে না এই দুঃখে রিপোর্ট কার্ড হাতে কাঁদতে কাঁদতে বাসায় ফিরলাম। এই ক্ষুদ্র ঘটনা বাবাকে খুব মুগ্ধ করল। বাসায় যেই আসে বলেন, আমার এই ছেলের কাণ্ড শুনুন। পরীক্ষায় ফার্স্ট হয়ে কাঁদতে কাঁদতে বাসায় ফিরেছে। কারণ হলো, এই ঘটনার আরেকটি সুফল হলো, বাবা মাকে ডেকে বলে দিলেন কাজলকে পড়াশোনা নিয়ে কখনো কিছু বলার দরকার নেই। ও ইচ্ছা হলে পড়বে, ইচ্ছে না হলে না। তাকে নিজের মতো থাকতে দাও। আমি পরিপূর্ণ স্বাধীনতা পেয়ে গেলাম। এই আনন্দের চেয়েও বড় আনন্দ, বিশেষ বিবেচনায় মাথামোটা শঙ্করকে প্রমোশন দিয়ে দেওয়া হলো। তার মা সেই খুশিতে তাকে একটা 1 নম্বরই ফুটবল এবং পাম্পার কিনে দিলেন। গ্রিন বয়েজ ফুটবল ক্লাবের প্রতিষ্ঠা হলো। আমি ক্লাবের প্রধান এবং শঙ্কর আমার অ্যাসিস্ট্যান্ট। আমাদের বাসার কাজের ছেলে রফিক আমাদের ফুলব্যাক, অসাধারণ খেলোয়াড়। নানার বাড়ি, দাদার বাড়ি। একদিন স্কুল থেকে বাসায় ফিরে দেখি মাকে আজ অন্যরকম লাগছে। তার চেহারায় খুকি খুকি ভাব চলে এসেছে। কথা বলছেন অনেকটা সুরেলা গলায়। ব্যাপারটা কি? অসাধারণ ব্যাপার একটা ঘটেছে। আমরা নানার বাড়ি এবং দাদার বাড়ি বেড়াতে যাচ্ছি। আমার শৈশবের সবচেয়ে আনন্দময় সময় হচ্ছে এই 2 জায়গায় বেড়াতে যাওয়া। প্রতি 2 বছর পর পর একবার তা ঘটত। আমার মনে হতো এত আনন্দ, এত উত্তেজনা সহ্য করতে পারবো না, অজ্ঞান হয়ে যাব। আমরা ছুটিতে যাচ্ছি, ছুটিতে যাচ্ছি, ছুটিতে যাচ্ছি। ছুটি। সিলেট মেলে রাতে চড়ব। গভীর রাতে সেই ট্রেন ভৈরবের ব্রিজে উঠবে। আমরা যদি ঘুমিয়ে পড়ি আমাদের ডেকে তোলা হবে। গভীর বিস্ময়ে দেখব ভৈরবের ব্রিজ। ভোরবেলায় ট্রেন পৌঁছবে গৌরীপুর জংশন। ঘুম ভাঙবে চাওয়ালাদের অদ্ভুত গলা, চাগ্রাম চাগ্রাম শব্দে। মিষ্টি লুচি দিয়ে সকালের নাস্তা। 4 থেকে 5 ঘন্টা গৌরীপুর জংশনে যাত্রা বিরতি। কী আনন্দ, কী আনন্দ! স্টেশনের এক মাথা থেকে অন্য মাথায় ঘুরে বেড়াও। ওভারব্রিজে উঠে তাকিয়ে দেখো পিপিলিকার শাড়ির মতো ট্রেনের সারি। দূরের দিগন্তে বিস্তৃত ধানের ক্ষেত,
সেই ক্ষেতে নেমেছে সাদা বকের দল। তারা উড়ে উড়ে যাচ্ছে, আবার এসে বসছে। আরও অনেক দূরে মেঘের কোলে নীলরঙা গাঢ় পাহাড়। এইগুলি কি এই পৃথিবীর দৃশ্য? না, এই পৃথিবীর দৃশ্য নয়। ধুলোমাটির এই পৃথিবী এত সুন্দর হতে পারে? নানার বাড়ি পৌঁছতে পৌঁছতে নিশুতি রাত, কিন্তু স্টেশন গমগম করছে। নানার বাড়ির এবং তাদের আশপাশের বাড়ির সব পুরুষ চলে এসেছেন, মহিলারাও এসেছেন। তারা স্টেশনে ঢোকেননি, একটু দূরে হিন্দু বাড়িতে দাঁড়িয়ে আছেন। দরজা দিয়ে নামার সুযোগ নেই। তার আগেই আমাকে কেউ হাত বাড়িয়ে জানালা দিয়ে কোলে তুলে নিয়েছেন। একজনের কোল থেকে আরেকজনের কোল ঘুরছি, মা খুশিতে ক্রমাগত কাঁদছেন। আহা, কি আনন্দময় দৃশ্য! দুটি হ্যাজাক বাতিতে রাস্তা আলো করে আমরা রওনা হলাম। দুপাশে অন্ধকার করা গাছপালায় রাজ্যের জোনাকি জ্বলছে, নিভছে। ওই তো দেখা যাচ্ছে কালীবাড়ি। মা কালী জিভ বের করে শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন। নানার বাড়ি পৌঁছতে তাহলে দেরি নেই। অসংখ্য শিয়াল একসঙ্গে ডাকছে। রাত্রির প্রথম প্রহর শেষ হলো বোধহয়। একবার বলেছি, আবার বলি, আমার জীবনে সবচেয়ে আনন্দময় সময় কেটেছে নানার বাড়িতে। বাড়িটার 3টা ভাগ। মূল বসতবাড়ি, মাঝের ঘর, বাংলা ঘর। বাংলা ঘরের সামনে প্রকাণ্ড খাল। বর্ষায় সেই খাল কানায় কানায় ভরা থাকে। ঘাটে বাঁধা থাকে নৌকা। কাউকে বললেই নৌকা নিয়ে খানিকটা ঘুরিয়ে আনে। মূল বাড়ির পিছনে ঘন জঙ্গল, এমনই ঘন যে গাছের পাতা ভেদ করে আলো আসে না। সেই জঙ্গলের ভিতর সার দেয়াল। সার দেয়াল হলো পাঁচিল দিয়ে ঘেরা নানাদের শক্তিমান পূর্বপুরুষদের কবরস্থান। জঙ্গলে কত বিচিত্র ফলের গাছ, লটকান, ডেওয়া, কামরাঙা। চারপাশে কত বিচিত্র চরিত্রের মানুষ। আমাদের মন ভুলানোর জন্য সবার সে কি চেষ্টা। আমার এক মামা, নজরুল মামা, কোত্থেকে ভাড়া করে ধোপাদের এক গাধা নিয়ে এলেন। গাধা যে আসলেই গাধা সেটা বোঝা গেল। 7 চড়ে রা নেই। পিঠে চড়ে বসো, পিঠ থেকে নামো, কিছু বলবে না। শুধু পিছনের দিকে যাওয়া নিষেধ। হঠাৎ লাথি বসাতে পারে। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য ঘুড়ি উড়ানো হবে। সেই ঘুড়ি নৌকার পালের চেয়েও বড়। একবার আকাশে উঠলে প্লেনের মতো আওয়াজ হতে থাকে। ঘুড়ি বেঁধে রাখতে হয় গাছের সঙ্গে, নয়তো উড়িয়ে নিয়ে চলে যাবে। সন্ধ্যাবেলা লাটিম খেলা। প্রকাণ্ড এক লাটিম। লাটিম ঘোরানোর জন্য লোক লাগে 2 জন। লাটিম ঘুরতে থাকে ভো ভো আওয়াজে। আওয়াজে কানে তালা ধরে যায়। একটু রাত বাড়লে ফাডার টাঙ্কার পাঠার টক্কর। 2টি হিংস্র ধরনের বাঁকা শিংয়ের পাঠার মধ্যে যুদ্ধ। দুপ্রান্ত থেকে এরা ঘাড় বাঁকিয়ে ছুটে আসবে। প্রচণ্ড শব্দে একজনের শিংয়ে অন্যজন আঘাত করবে। আগুনের ফুলকি বের হবে শিং থেকে। শুরু হবে মরণপণ যুদ্ধ। ভয়াবহ দৃশ্য। মামাদেরকেও গভীর রাতে আমাদের ঘুম থেকে ডেকে তুলবেন। তারা আউল্লা দিতে যাচ্ছেন। সঙ্গে যাব কি না। ব্যাপারটা হলো আলো দিয়ে মাছ মারা। অল্প পানিতে হ্যাজাকের তীব্র আলো ফেলা। সেই আলোয় দেখা যায় শিং মাগুর শুয়ে আছে। আলোতে এদের চোখ ধাঁধিয়ে যায়, নড়তে চড়তে পারে না। তখন থোর দিয়ে তাদের গেঁথে ফেলা হয়। খুব ভোরে নানাজানের সঙ্গে ভ্রমণ। নানাজানের হাতে 2 নলা বন্দুক। তিনি যাচ্ছেন বিলের দিকে। আমরা পিছনে পিছনে আছি। ছড়রা গুলিতে 3-4টা বক একসঙ্গে মারা পড়ল। মৃত পাখিদের ঝুলিয়ে আমরা এগুচ্ছি। নাকে আসছে মাটির গন্ধ, মৃত পাখিদের রক্তের গন্ধ, বারুদের গন্ধ। সারাদিন পুকুরে ঝাপাঝাপি। নিশুতি রাতে ঘুম ভেঙে টিনের চালে বৃষ্টির শব্দ শোনা। এই আনন্দের যেমন শুরু নেই তেমনি শেষও নেই। ছোটদের শোবার ব্যবস্থা মাঝের ঘরে। ঢালাও বিছানা। বিছানার এক প্রান্তে মা বসে আছেন। পরিচিতজনরা আসছে, গল্প হচ্ছে, পান খাওয়া হচ্ছে, রাত বাড়ছে। কি চমৎকার সব রাত! নানার বাড়ি ঘিরে আমার অদ্ভুত সব স্মৃতি। মাঝে মাঝে স্বপ্নদৃশ্যের মতো এরা উঠে আসে। জীবনের সঙ্গে মেলাতে পারি না। কয়েকটি স্মৃতি উল্লেখ করছি। ক। সাপে কাটা রুগীকে ওঝা চিকিৎসা করছে। এই দৃশ্য নানার বাড়িতে প্রথম দেখি। রুগী জলচৌকিতে বসে আছে। ওঝা মন্ত্র পড়তে পড়তে হাত ঘোরাচ্ছে। সেই ঘুরন্ত হাত অতি দ্রুত নেমে আসছে রুগীর গায়ে। চিকিৎসার শেষ পর্যায়ে কাইকা মাছের কাঁটা দিয়ে রুগীর পা থেকে দূষিত রক্ত বের করা হচ্ছে। খ। মেঘের ডাক শুনে
ঝাঁক বেঁধে কই মাছ পানি ছেড়ে ডাঙায় উঠে আসছে এবং প্রাণপণ চেষ্টা করছে শুকনো দিয়ে কোনো এক গন্তব্যে যেতে। কেন তারা বর্ষার প্রথম মেঘগর্জনে এমন পাগল হয় কে বলবে? গ. ভূতে পাওয়া রুগীর চিকিৎসা করতেও দেখলাম। ভূতের ওঝা এসে রুগীর সামনে ঘর কেটে সেই ঘরে সরিষা ছুঁড়ে ছুঁড়ে মারছে। রুগী যন্ত্রণায় ছটফট করতে করতে বলছে, আর মারিস না, আর মারিস না। ঘ. এক হিন্দু বাড়িতে নপুংসক শিশুর জন্ম হলো। কোত্থেকে খবর পেয়ে একদল হিজড়া উপস্থিত। শুরু হলো নাচানাচি। নাচানাচির এক পর্যায়ে এরা গা থেকে সব কাপড় খুলে ফেলল। ঝুড়ি ভর্তি করে ডিম নিয়ে এসেছিল, সেই সব ডিম ছুঁড়ে মারতে লাগলো বাড়িতে। একসময় শিশুটি তাদেরকে দিয়ে দেওয়া হলো। মহানন্দে তারা চলে যাচ্ছে। ব্যাকুল হয়ে কাঁদছে শিশুটির মা। হৃদয়ে রক্তক্ষরণ হয় এমন একটি দৃশ্য আমার নিজের চোখে দেখা। এক সন্ধ্যায় নানার বাড়িতে ঢিল পড়তে লাগলো। ছোট ছোট ঢিল নয়, ক্ষেত থেকে উঠিয়ে আনা বিশাল মাটির চাঙড়। নানিজান বললেন, কয়েকটা দুষ্টু জিন আছে, মাঝে মাঝে এরা উপদ্রব করে, তবে ভয়ের কিছু নাই। এইসব ঢিল কখনো গায়ে লাগে না। ব্যাপারটা পরীক্ষা করবার জন্য উঠোনে খানিকক্ষণ ছোটাছুটি করলাম। আশেপাশে ঢিল পড়ছে, গায়ে পড়ছে না। বেশ মজার ব্যাপার। নিশ্চয়ই এর লৌকিক কোনো ব্যাখ্যা আছে। ব্যাখ্যা থাকলেও আমার জানা নেই, জানতেও চাই না। নানার বাড়ির অনেক রহস্যময় ঘটনার সঙ্গে এটিও থাকুক। সব রহস্য ভেদ করে ফেলার প্রয়োজনই বা কী? এবার দাদার বাড়ি সম্পর্কে বলি। দাদার বাড়ির এক বিশেষ পরিচিতি ওই অঞ্চলে ছিল এবং খুব সম্ভব এখনও আছে। মৌলবী বাড়ি। এই বাড়ির নিয়মকানুন অন্য সব বাড়ি থেকে শুধু যে আলাদা তাই না, ভীষণ রকম আলাদা। মৌলবী বাড়ির মেয়েদের কেউ কোনো দিন দেখেনি, তাদের গলার স্বর পর্যন্ত শোনেনি। এই বাড়িতে গান বাজনা নিষিদ্ধ। আমরা দেখেছি ভেতরের বাড়িতেও বড় বড় পর্দা। একই বাড়িতে পুরুষদেরও মেয়েদের সঙ্গে দূরত্ব রক্ষা করে চলতে হতো। ভাবের আদান প্রদান হতো ইশারায় কিংবা হাততালিতে। যেমন পর্দার এপাশ থেকে দাদাজান একবার হাততালি দিলেন, তার মানে তিনি পানি চান। দুবার হাততালি, পান সুপারি। তিনবার হাততালি, মেয়েদের গলার স্বর শোনা যাচ্ছে, আরও নিঃশব্দ হতে হবে। আমাদের হলো পীর বংশ। দাদার বাবা জাহাঙ্গীর মুন্সি ছিলেন এই অঞ্চলের নামী পীর সাহেব। তাকে নিয়ে প্রচলিত অনেক গল্পকথার একটি গল্প বলি। জাহাঙ্গীর মুন্সি তার মেয়ের বাড়িতে বেড়াতে গেছেন। সে আমলে যানবাহন ছিল না, 10 মাইল পথ হেঁটে চলে যেতে হতো। দুপুরে পৌঁছলেন। মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে ফেরার পথে বললেন, মা, আমার পাঞ্জাবির একটা বোতাম খুলে গেছে, তুই সুই সুতা দিয়ে একটা বোতাম লাগিয়ে দাও। বোতাম ঘরে আছে তো? মেয়ে বোতাম লাগিয়ে দিল। তিনি 10 মাইল হেঁটে বাড়ি ফিরলেন। বাড়িতে পা দেয়া মাত্র মনে হলো বিরাট ভুল হয়েছে। তার কন্যা যে বোতাম লাগালো সে কি স্বামীর অনুমতি নিয়েছে? স্বামীর বিনা অনুমতিতে স্বামীর সংসারের জিনিস ব্যবহার করা তো ঠিক না। তিনি আবার রওনা হলেন। অনুমতি নিয়ে আসা যাক। আবার 20 মাইল হাঁটা। আমি নিজে অবশ্য এই গল্প অন্যভাবে ব্যাখ্যা করি। আমার ধারণা মেয়ের বাড়ি থেকে ফিরে এসে তার মন খুব খারাপ হয়ে গেল। আবার মেয়েকে দেখার ইচ্ছা হলো, একটা অজুহাত তৈরি করে রওনা হলেন। দাদার বাড়ির কঠিন সব অনুশাসনের নমুনা হিসেবে একটা গল্প বলি। আমার ফুফুরা খুব সুন্দরী। পীর পরিবারের বংশধররা সচরাচর রূপবান হয়, তারাও ব্যতিক্রম নন। দুজন ফুপুই পরীর মতো। বড় ফুপুর বিয়ের বয়স হলে বাবা তার জন্য একজন ছেলে পছন্দ করলেন। ছেলে বাবার বন্ধু, ইংরেজি সাহিত্যে MA। ছেলেও অত্যন্ত রূপবান। বাবা তার বন্ধুকে সঙ্গে করে গ্রামের বাড়িতে এলেন। দাদাজানের ছেলে পছন্দ হলো। মেয়ে দেখানো হলো, কারণ ধর্মে নাকি বিধান আছে বিয়ের আগে ছেলে মেয়েকে এবং মেয়ে ছেলেকে অন্তত একবার দেখতে পারবে। ছেলে মেয়ে দেখে মুগ্ধ। সেই রাতের কথা, বাবা তার বন্ধুকে নিয়ে বেড়াতে বের হয়েছেন। খোলা প্রান্তরে বাবার বন্ধু গান ধরল। রবীন্দ্রনাথের গান তখন শিক্ষিত মহলে গাওয়া শুরু হয়েছে। গানটি হলো আজি এ বসন্তে। গান গাওয়ার খবর দাদাজানের কানে পৌঁছল। তিনি বাবাকে ডেকে নিয়ে বললেন, এই ছেলে যে গান জানে তা তো তুমি বলো নাই। বাবা বললেন, হ্যাঁ, সে গান জানে। এইখানে মেয়ে বিয়ে দিব না। তুমি জেনে শুনে গান জানা ছেলে এ বাড়িতে আনলে কেন? গান গাওয়া ক্ষতি কি? লাভ ক্ষতির ব্যাপার না। আমরা কয়েক পুরুষ ধরে যে নিয়ম মানছি, আমরা জীবিত অবস্থায় তার কোনো ব্যতিক্রম হবে না। তুমি যদি রাগ করো আমার কিছুই বলার নাই। রাগ করে বাড়িতে আসা বন্ধ করলেও করতে পারো। দাদাজান তার মেয়েকে নিয়ে দেখে শুনে পৃথিবী থেকে দূরে সরে থাকা একটি পরিবারে
বিয়ে দিয়ে দিলেন। আমরা যখন দাদার বাড়িতে বেড়াতে যেতাম, খবর পেয়ে বড় ফুপু আসতেন পালকি করে। পালকি অনেক দূরে অপেক্ষা করত। ফুপুর স্বামী খোঁজ নিতে আসতেন আমরা যে এসেছি আমাদের সঙ্গে কলের গান আছে কিনা। যদি জানতেন কলের গান আছে, সঙ্গে সঙ্গে স্ত্রীকে নিয়ে ফিরে যেতেন। ধীরে ধীরে দাদার বাড়ির মানসিকতা পরিবর্তন হয়। যে গান এই বাড়িতে নিষিদ্ধ ছিল সেই গানও চালু হয়, দাদার নির্দেশেই হয়। আমার ছোট বোন শেফুর গলায় তোরা দেখে যা আমি না মায়ের কোলে গান শোনার পর দাদা যার নির্দেশ দেন গান চলতে পারে। দাদার বাড়ি প্রসঙ্গে অদ্ভুত একটা কথা বলি। দাদার বাবা জাঙ্গির মুন্সির ইচ্ছামৃত্যু হয়েছিল। দাদাজানেরও ইচ্ছামৃত্যু হয়। মৃত্যুর 7 দিন আগে সবাইকে ডেকে তিনি তার মৃত্যুর সময় বলেন, কেউ মনে কোনো আফসোস রাখবে না, মন শান্ত করো, আমাকে কেউ যদি বিশেষ কোনো সেবা যত্ন করতে চাও করতে পারো। দাদাজানের বলা সময়েই তার মৃত্যু হয়। মৃত্যু হয় সজ্ঞানে। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে আমার ছোট চাচাকে ডেকে বলেন, আমি তাহলে যাই। পৃথিবী বড়ই রহস্যময়। দাদাজানদের বাড়িঘর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম গোছানো। মানুষগুলি হইচই করে কম, কাজ করে বেশি। দাদার বাড়িতে আমাদের অবাধ স্বাধীনতা ছিল না। দাদাজান আমাদের চোখে চোখে রাখতেন, আদব কায়দা ভদ্রতা শেখাতেন। সন্ধ্যাবেলা নামাজ শেষ করেই গল্প করতে বসতেন। সবই ঈশপের গল্পের মতো। গল্পের শেষে একটা মোরাল থাকত। মোরাল আছে এমন গল্প ভালো লাগার কথা নয়, কিন্তু দাদাজানের গল্প ভালো লাগতো। মুগ্ধ হয়ে শুনতাম। নানার বাড়ি থেকে দাদার বাড়িতে এলে শুরুতে খানিকটা দমবন্ধ লাগতো। তবে দাদার বাড়িরও আলাদা মজা ছিল। বাড়ির বাংলা ঘরে 2টি কাঠের আলমিরার ছিল অসংখ্য বই। আসলে এই 2টি আলমিরা নিয়েই একটা পাবলিক লাইব্রেরি, আজিমুদ্দিন আহমেদ পাবলিক লাইব্রেরি। আজিমুদ্দিন আহমেদ আমার দাদার নাম। তার জীবদ্দশাতেই তার নামে বাবা এই লাইব্রেরি করেন। লাইব্রেরির চাঁদা মাসে 1 আনা। এই লাইব্রেরি থেকে কেউ কোনো দিন বই নিয়েছে বলে আমার জানা নেই। আমরা দাদার বাড়িতে উপস্থিত হলেই শুধু চাবি খুলে বই বের করা হতো। চাবি চলে আসতো আমার হাতে। দাদার বাড়িতে পুকুর পাড়ে বটগাছের মতো বিশাল এক কামরাঙা গাছ ছিল। সেই কামরাঙা গাছের গুঁড়িতে হেলান দিয়ে বই পড়ার আনন্দের কোনো তুলনা হয় না। বাবা জায়গায় জায়গায় লোক পাঠিয়ে গ্রাম্য গায়কদের আনতেন। তারা তাদের বাদ্যযন্ত্র হাতে উপস্থিত হতেন। রোগা ভোগা অনাহার ক্লিষ্ট মানুষ, কিন্তু তাদের চোখ বড়ই স্বপ্নময়। দাদার বাড়িতে গান বাজনা হবার কোনো উপায় নেই। অনেকটা দূরে বাবার এক বন্ধুর বাড়ির উঠোনে গানের আসর বসত। হাত উঁচু করে যখন গাতক ঢেউ খেলানো সুরে মাথায় লম্বা বাবরি ঝাঁকিয়ে গানে টান দিতেন, আমার মনে বড় দুষ্ক আমার মনে গো, তখন তার মনের দুষ্ক ছড়িয়ে যেত শ্রোতাদের মনে। চোখ ভরে জল আসত। গান চলত গভীর রাত পর্যন্ত। রাত যত গভীর হতো গানে ততই আধ্যাত্মিক ভাব প্রাধান্য পেতে থাকত। দেশের দিকে সেগুলো আর গান থাকতো না, হয়ে উঠত প্রার্থনা সঙ্গীত। আমরা ছোটরা অবশ্যই তার আগেই ঘুমিয়ে পড়েছি। আমাদের কোলে করে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ঘুমের মধ্যে কোনো এক অদ্ভুত উপায়ে গান শুনতে পাচ্ছি। পারুলাপা। স্কুল আমার কাছে দুঃস্বপ্নের মতো ছিল। স্কুলের বাইরের জীবনটা ছিল আনন্দময়। সেই আনন্দের মাঝখানে দুঃস্বপ্নের মতোই উদয় হলেন পারুলাপা। লম্বা বিষাদময় চেহারার একটি মেয়ে, চোখ দুটি অস্বাভাবিক বড়। থাকেন আমাদের একটি বাসার পরের বাসায়। তার বাবা ওভারসিয়ার, রোগা একজন মানুষ। মাটির দিকে তাকিয়ে হাঁটেন, চিকন গলায় কথা বলেন, নিজের মেয়েদের অকারণে হিংস্র ভঙ্গিতে মারেন। সেই মার ভয়াবহ মার। যে কোনো অপরাধে পারুলাপাদের 2বার শাস্তি হয়, প্রথমে বাবার হাতে, পরের বার মায়ের হাতে। শাস্তির ভয়াবহতা সম্পর্কে একটি ধারণা দেই। পারুলাপা একবার একটি প্লেট ভেঙে ফেললেন। সেই প্লেট ভাঙার শাস্তি হলো চুলের মুঠি ধরে শূন্যে ঝুলিয়ে রাখা। পারুলাপা পরিবারের সবচেয়ে বড় মেয়ে। তারা অনেকগুলি বোন, কোনো ভাই নেই। নিয়ম করে প্রতি বছর পারুলাপাদের একটি করে বোন হয়। তার বাবা মা দুজনেরই মুখ অন্ধকার হয়ে যায়। যে সময়ের কথা বলছি তখন পারুলাপার বয়স 12-13, বয়সন্ধিকাল। বাবা মার অত্যাচারে বেচারি জর্জরিত। তার মা তাকে ডাকেন হাবা নামে, অথচ তিনি মোটেই হাবা ছিলেন না। তার অসম্ভব বুদ্ধি ছিল, হৃদয় ছিল আবেগ ও ভালোবাসায় পরিপূর্ণ। কোনো এক বিচিত্র কারণে তিনি তার হৃদয়ের সমস্ত আবেগ ও ভালোবাসা আমার উপরে উজাড় করে দিলেন। যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায়,
তার প্রতি কোনো মোহ থাকে না। পারুল আপার ভালোবাসা আমার অসহ্য বোধ হতো। অসহ্য বোধ হবার আরও একটি কারণ ছিল, তার চেহারা তেমন ভালো ছিল না। আমার চরিত্রের বড় রকমের দুর্বল দিকের একটি হচ্ছে মেয়েদের দৈহিক রূপের প্রতি আমার তীব্র আকর্ষণ। যে দেখতে ভালো না সে হাজারো ভালো হলেও আমার কাছে গ্রহণযোগ্য নয়। রূপবতীদের বেলায় আমি অন্ধ, তাদের কোনো ত্রুটি আমার চোখে পড়ে না। তাদের দৈহিক সৌন্দর্যই আমার সমগ্র চেতনাকে আচ্ছন্ন করে রাখে। বলতে ইচ্ছা করে আমি তব মালঞ্চের হবমালাকার। থাক সে কথা, পারুল আপার কথা বলি। তিনি ভালোবাসার কঠিন শিকলে আমাকে বাঁধতে চাইলেন। আমাকে ভুলানোর জন্য তার সে কী চেষ্টা! বাবার পকেট থেকে পয়সা চুরি করে আমাকে দিতেন। টিফিনের জন্য তাকে সামান্য পয়সা দেওয়া হতো। তিনি না খেয়ে সেই পয়সা জমিয়ে রাখতেন আমার জন্য। এর প্রতিদানে মাঝে মাঝে তার সঙ্গে স্কুলে যেতে হতো। সেটা অতি বিরক্তিকর ব্যাপার। তিনি ক্লাস করছেন, আমি বেজার মুখে তার পাশে বসে। তিনি একটা হাত আমার গলা জড়িয়ে ধরে আছেন। সে সময় অধিকাংশ মেয়ে ছোট ভাইদের স্কুলে নিয়ে আসতো। ছোট ভাইরা অনেক সময় অভিভাবকদের মতো কাজ করত। বাবা মারা নিশ্চিন্তে থাকতেন মেয়ের সঙ্গে পুরুষ প্রতিভ একজন কেউ আছে। পারুল আপার সঙ্গে স্কুলে গিয়ে একবার বিরাট সমস্যায় পড়লাম। স্কুল কম্পাউন্ডের ভিতরে একজন পাগল ঢুকে গেছে। মেয়ে মহলে আতঙ্ক, ছোটাছুটি। আমি পারুল আপার নিজে নজর এড়িয়ে পাগল দেখতে গেলাম। কি আশ্চর্য, পাগল আমার চেনা, শুধু চেনা নয়, খুবই চেনা। উনি হচ্ছেন সুরসাগর প্রাণেশ দাস, বাবার ঘনিষ্ঠ বন্ধুদের একজন। প্রায়ই বাসায় আসেন, তখন গানের জলসা বসে। আমাদের বাসায় হারমোনিয়াম নেই। আমরা ছুটে গিয়ে লাইলা আপাদের বাসা থেকে হারমোনিয়াম নিয়ে আসি। ঘণ্টার পর ঘণ্টা তিনি গান বাজনা করেন। গায়ক প্রাণেশ দাস, শ্রোতা আমার বাবা। এসব ওস্তাদি ধরনের গান আমাদের ভালো লাগে না, শুধু বাবা একাই আহা আহা করেন। প্রাণেশ কাকু পাগল হয়ে গেছেন আমার জানা ছিল না। এখন অবাক হয়ে তিনি বিচিত্র ভঙ্গি করে মেয়েদের দিকে ছুটে ছুটে যাচ্ছেন। মেয়েরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে যাচ্ছে, একে অন্যের উপর গড়িয়ে পড়ছে। আমি অসীম সাহসী এগিয়ে গেলাম পাগলের দিকে। প্রাণেশ কাকু আমাকে চিনতে পারলেন। গম্ভীর গলায় বললেন, কিরে বাবু, ভালো? আমি বললাম, জি ভালো। আপনি এরকম করছেন কেন? প্রাণেশ কাকু লজ্জিত গলায় বললেন, মেয়েগুলি কি ভয় দেখাচ্ছি? ভয় দেখাচ্ছেন কেন? মেয়েগুলি বড় বজ্জাত। তোর বাবা ভালো আছেন? জি। হারমোনিয়াম কিনতে বলেছিলাম, কিনেছে? জি না। শখানেক টাকা হলে সিঙ্গেল ডিড হারমোনিয়াম পাওয়া যায়, কিনে ফেললে হয়। রোজ রোজ অন্যের বাসা থেকে আনা। তুই তোর বাবাকে বলবি। জি আচ্ছা। আর আমার মাথা যে খারাপ হয়ে গেছে এই খবরটাও দিস, বাড়িতে বেঁধে রাখে। তুই এখানে চুপচাপ দাঁড়া, আমি মেয়েগুলোকে আরেকটু ভয় দেখিয়ে আসি, তারপর তোকে নিয়ে তোদের বাসায় যাব। জি আচ্ছা। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। প্রাণেশ কাকু আরও কয়েকবার প্রচণ্ড হুঙ্কার দিয়ে ফিরে এসে আমার হাত ধরে গেটের দিকে রওনা হলেন। আর তখনই হাতে লম্বা একটা লাঠি নিয়ে রণরঙ্গনী মূর্তিতে আবির্ভূত হলেন পারুল আপা। তার মূর্তি প্রাণ সংহারক। তিনি তীব্র গলায় বললেন, একে ছাড়েন, একে না ছাড়লে লাঠি দিয়ে এক বাড়িতে আপনার মাথা ফাটিয়ে দেব। ছাড়েন বলছি। পাগলের সিক্স সেন্স খুব ডেভেলপড হয় বলে আমার ধারণা। প্রাণেশ কাকু সঙ্গে সঙ্গে বুঝলেন আমার হাত না ছাড়লে এই মেয়ে সত্যি সত্যি তার ছোট শরীরের সমস্ত শক্তি দিয়ে আঘাত করবে। তিনি আমার হাত ছেড়ে দিলেন। পারুল আপা ছুটে এসে ছোঁ মেরে আমাকে কোলে নিয়ে গেলেন। এত প্রবল উত্তেজনা সহ্য করার ক্ষমতা তার ছিল না। পারুল আপা হাত পা এলিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পারুল আপা ছিলেন যাবতীয় নিষিদ্ধ বিষয়ে আমার জ্ঞানদাত্রী। পুরুষ এবং রমণীর ভিতরে বাহ্যিক সম্পর্ক ছাড়াও যে অন্য এক ধরনের সম্পর্ক আছে তা প্রথম জানলাম তার কাছে। তখন আমার বয়স 8, ক্লাস 3-তে উঠেছি। জটিল সম্পর্কের বিষয় জানার জন্য বয়সটা খুবই অল্প। খুবই হকচকিয়ে গেলাম। এসব কি বলছে পারুল আপা, কি অদ্ভুত কথা। পারুল আপার কথা বিশ্বাস করার কোনোই কারণ দেখলাম না, কিন্তু উনিই বা বানিয়ে বানিয়ে এমন অদ্ভুত কথা বলবেন কেন? নরনারীর সম্পর্কের জটিলতা ব্যাখ্যা করার পিছনে পারুল আপার একটা কারণ ছিল। কারণ হচ্ছে আমাদের পাশের বাসার ভদ্রলোক। ওদের বাড়িতে 15-16 বছরের সুন্দর মতো একটা কাজের মেয়ে ছিল। মেয়েটি ভদ্রলোককে বাবা ডাকত। হঠাৎ শুনি তিনি এই মেয়েটিকে বিয়ে করেছেন। ভদ্রলোকের 2টি বড় মেয়ে কলেজে পড়ে। তারা খুব কান্নাকাটি করতে লাগলো। ভদ্রলোকের স্ত্রী ঘন ঘন ফিট হতে লাগলেন।
ঘটনাটা চারপাশে বড় ধরনের আলোড়ন তৈরি করল। বড়রা সবাই এই ঘটনা নিয়ে আলাপ করে। সেই আলাপে আমি উপস্থিত হলে চোখ বড় বড় করে বলে, এই ভাগ। কাজেই আমি নিজেই পারুলাপার কাছে জানতে চাইলাম ব্যাপারটা কি। তিনি গম্ভীর গলায় বললেন, বিয়ে না করে উপায় কি? ওই মেয়ের পেটে বাচ্চা। পেটে বাচ্চা হলে বিয়ে করতে হয় কেন? তোকে বলা যাবে না, খুব লজ্জার কথা। না, আমাকে বলতে হবে। কাউকে বলবি না তো? না, বলবো না। কসম খা। কিসের কসম? বল বিদ্যা। বিদ্যা। বল কোরআন। কোরআন। বল টিকটিকি। টিকটিকি কেন বলবো? টিকটিকি আবার কীরকম কসম? টিকটিকির যেমন লেজ খসে যায়, তুইও যদি এই কথা কাউকে বলিস তাহলে তোর জিভও খুলে পড়ে যাবে। আমি ভয়ে ভয়ে টিকটিকির নামে কসম করলাম, আর পারুলাপা গন্ধব ফলের সেই বিশেষ জ্ঞান আমাকে দিয়ে দিলেন। আমার মনে আছে, মনে খুব বড় ধরনের আঘাত পেলাম। চিৎকার করে বলতে ইচ্ছা হলো, না, এসব মিথ্যা কথা, এসব হতেই পারে না। ব্যাপারটা নিয়ে আমি যে কারোর সঙ্গে আলাপ করব সে উপায় নেই। টিকটিকির কসম খেয়েছি, জিহ্বা খুলে পড়ে যেতে পারে। এই সময় পাশের বাড়ির ওই ভদ্রলোকের বড় মেয়েটির হাসি রোগ হলো। সারাক্ষণ হাসে, খিলখিল করে হাসে। গভীর রাতেও ঘুম ভেঙে শুনি পাশের বাড়ি থেকে হাসির শব্দ আসছে। গভীর রাতে সেই হাসি শুনে বড় ভয় লাগতো, গা শিরশির করত। মেয়েটির কোথায় যেন বিয়ে ঠিক হয়েছিল। বাবার এই কাণ্ডে তার বিয়ে ভেঙে যাবার পরপরই হাসি রোগ হয়। তার কয়েকদিন পরই তারা বাড়ি ছেড়ে চলে যায়। ভদ্রলোকের স্ত্রীকে আমি নানু ডাকতাম, মেয়ে দুটিকে খালা। তারা আমাকে খুবই স্নেহ করত, প্রায় ডেকে নিয়ে বড়দের মতো কাপে করে চা খেতে দিত। 2 নম্বর বোনটি আমাকে সবসময় জিজ্ঞেস করত, তার মতো সুন্দরী কোনো মেয়ে আমি দেখেছি কি না। এর উত্তরে আমি তৎক্ষণাৎ বলতাম, না। সত্যি তো? হ্যাঁ, সত্যি। আমি বেশ সুন্দর না পা? আপনি? সত্যি বিদ্যা কোরআন বল। সত্যি বিদ্যা কোরআন। তারা চলে যাবার পর পাশের বাড়ি অনেক দিন খালি পড়ে রইল। আমার বেশ কিছুদিন খুব মন খারাপ গেল। অল্প বয়সের মন খারাপ ভাব দীর্ঘস্থায়ী হয় না, আমার বেলায় হলো না। তাছাড়া মন খারাপ ভাব কাটানোর মতো একটা রহস্যময় ঘটনাও ঘটল। একদিন খুব ভোরে 2জন বিচিত্র দর্শন লোক কোদাল নিয়ে পারুলাপাদের ঘরে ঢুকলো। তারা নাকি কবর খোঁড়ার লোক। ভিতরের দিকের উঠোনে তারা কবর খুঁড়তে শুরু করলো। এই ঘটনা শুধু যে শিশুদের মনে চাঞ্চল্য সৃষ্টি করলো তা না, বড়রাও অস্বস্তি বোধ করতে লাগলেন। আমার মার ধারণা হলো ভদ্রলোক তার কোনো এক মেয়েকে মেরে ফেলেছেন, এখন গোপনে কবর দেয়া হচ্ছে। বাবা মাকে ধমক দিয়ে বললেন, এইসব অদ্ভুত ধারণা তুমি পাও কোথায়? নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। আসলেই অন্য ব্যাপার, তবে কম রোমাঞ্চকর নয়। ওভারসিয়ার কাকুর পকেট থেকে 100 টাকা চুরি করেছে তার পিয়ন, অথচ সে তা স্বীকার করছে না। কবর খোঁড়া হচ্ছে সেই কারণেই। পিয়ন একটা কোরআন শরীফ হাতে নিয়ে কবরে নামবে এবং কোরআন শরীফ হাতে নিয়ে বলবে সে টাকা নেয়নি। যদি সে মিথ্যা কথা বলে তাহলে আর কবর থেকে উঠতে পারবে না, কবর তাকে আটকে ফেলবে। সেই ভয়াবহ দৃশ্য দেখার জন্য আমরা দল বেঁধে কবরের চারপাশে দাঁড়ালাম। দরিদ্র পিয়ন হাতে কোরআন শরীফ নিয়ে কবরে নামল। সে থরথর করে কাঁপছে, গা দিয়ে ঘাম ঝরছে, তাকে দেখাচ্ছে পাগলের মতো। ওভারসিয়ার কাকু বললেন, এই তুই টাকা চুরি করেছিস? যে না। সত্যি কথা বল, মিথ্যা বললে কবরে আটকে যাবি। টাকা চুরি করি নাই স্যার। তোর হাতে কোরআন শরীফ, তুই কবরে দাঁড়িয়ে আছিস, মিথ্যা বললে আর উঠতে পারবি না। তখন এক ভয়াবহ দৃশ্যের অবতারণা হলো। পিয়নের হাত থেকে কোরআন শরীফ পড়ে গেল। সে জ্ঞান হারিয়ে কবরের ভেতর পড়ে গেল। ওভারসিয়ার কাকু বিজয়ের হাসির ভঙ্গিতে বললেন, বলছিলাম না টাকা এই হারামজাদাই নিয়েছে। কবর বন্ধ করা হলো, কিন্তু পুরোপুরি বন্ধ করা হলো না। বিশাল একটা গর্তের মতো হয়ে রইল, যে গর্তের দিকে তাকালেই ভয় ভয় লাগতো। এছাড়া আরও সব ভয়াবহ খবর কানে আসতে লাগলো, যেমন গভীর রাতে নাকি এই কবরের ভেতর থেকে ভারী গলায় কে ডাকে, আয় আয়। একবার কবর খোঁড়া হয়ে গেলে কাউকে না কাউকে সেখানে যেতে হয়। কবর তার উদর পূর্ণ করার জন্য মানুষকে ডাকে। আমি পারুলাপাদের বাড়ি যাওয়া ছেড়ে দিলাম। কি দরকার ওই ভুতুরে বাড়িতে যাবার? পারুলাপার সঙ্গে যোগাযোগও কমে গেল, কারণ তার স্কুলের খাতায় একটি প্রেমপত্র পাওয়া গেছে। সম্বোধনহীন সেই প্রেমপত্রে তিনি একজনকে অনুরোধ করেছেন তাকে চুমু খাবার জন্য। কেন জানি আমার মনে হয় ওই প্রেমপত্রটি তিনি আমাকেই লিখেছিলেন, কারণ আমি ছাড়া অন্য কোনো ছেলের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না।
এবং একবার তাকে চুমু খাবার জন্য লাজুক গলায় আমাকে অনুরোধও করেছিলেন। আমি এই অদ্ভুত প্রস্তাবে হেসে ওঠায় খুব লজ্জাও পেয়েছিলেন। তার স্কুলে যাওয়া বন্ধ, জানালার শিক ধরে মাঝে মাঝে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আমাকে দেখলেই তিনি চিকন গলায় ডাকেন, আমি পালিয়ে যাই। তার বাবা মা তাকে বন্দি করে রাখায় আমি এক ধরনের স্বস্তি বোধ করি। এখন আমাকে বিরক্ত করার সুযোগ তার নেই। পারুল আপার বন্দি জীবন আমাকে বেশি দিন দেখতে হয়নি। তারা মীরাবাজারে বাসা বদলে কোথায় যেন চলে গেলেন, হারিয়ে গেলেন পুরোপুরি। মানুষ দ্বিতীয়বার শৈশবে ফিরে যেতে পারে না। পারা গেলে আমি অবশ্যই এই অসহায় অভিমানী দুঃখী কিশোরীর পাশে গিয়ে দাঁড়াতাম। আজ তিনি কোথায় আছেন, কিভাবে আছেন আমি জানি না। শুধু প্রার্থনা করি যেখানেই থাকুন যেন সুখ তাকে ঘিরে থাকে। পৃথিবী ও মানুষের কাছে সুখ তার প্রাপ্য। স্বপ্নলোকের চাবি। পারুল আপা নেই, কাজেই স্কুলের দুঃসহ 2 ঘন্টা কোনো ক্রমে পার করে দেবার পরের সময়টা মহানন্দের। রবীন্দ্রনাথের ভাষায় কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। সাজানো গোছানো সুন্দর বাড়ি দেখলেই হুট করে ঢুকে পড়ি। বেশিরভাগ ক্ষেত্রেই তৎক্ষণাৎ বের করে দেওয়া হয়। এর মধ্যে একটি বাড়িতে ভিন্ন ব্যাপার হলো। এই বাড়িটিও মীরাবাজারেই, আমাদের বাসার কাছে। বিশাল কম্পাউন্ড, গাছগাছালিতে ছাওয়া ধপধপে সাদা রঙের বাংলা প্যাটার্নের বাড়ি। এই বাড়িতে কে থাকেন তাও আমরা জানি। সিলেট এমসি কলেজের অধ্যাপক। আমাদের কাছে তার পরিচয় হচ্ছে প্রফেসর সাহেব, অতি 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 জ্ঞানী লোক, যাকে দূর থেকে দেখলেই পুণ্য হয়। তবে এই প্রফেসর সাহেব নাকি পাকিস্তানে থাকবেন না, দেশ ছেড়ে কলকাতা চলে যাবেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার নাকি চাকরিও হয়েছে। তিনি চেষ্টা করছেন বাড়ি বিক্রির। এক দুপুরে গেট খোলা পেয়ে হুট করে সেই বাড়ির ভিতর ঢুকে পড়লাম। গাছপালার কি শান্ত শান্ত ভাব, মনে হয় ভুল করে স্বপ্ন দিয়ে তৈরি এক বাড়ির বাগানে ঢুকে পড়েছি। আনন্দে মন ভরে গেল। একা একা অনেকক্ষণ হাঁটলাম। হঠাৎ দেখি কোণার দিকের একটা গাছের নিচে পাটি পেতে একটা মেয়ে উপুর হয়ে শুয়ে আছে। তার হাতে একটা বই। সে বই পড়ছে না, তাকিয়ে আছে আমার দিকে। আমি আমার জীবনে এত সুন্দর মেয়ে আর দেখিনি। মনে হলো তার শরীর সাদা মোমের তৈরি, পিঠ ভর্তি ঘন কালো চুল, 16-17 বছর বয়স। দৈত্যের হাতে বন্দিনী রাজকন্যারাও এত সুন্দর হয় না। মেয়েটি হাত ইশারায় ডাকল। প্রথমে ভাবলাম দৌড়ে পালিয়ে যাই। পর মুহূর্তেই সেই ভাবনা ঝেড়ে ফেলে এগিয়ে গেলাম। কি নাম তোমার খোকা? কাজল। কি সুন্দর নাম, কাজল। তোমাকে মাখতে হয় চোখে, তাই না? কিছু না বুঝেই আমি মাথা নাড়লাম। অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি একা একা হাঁটছ, কি ব্যাপার? আমি চুপ করে রইলাম। কি জন্য এসেছো এ বাড়িতে? বেড়াতে। ও আচ্ছা, বেড়াতে। তুমি তাহলে অতিথি, অতিথি নারায়ণ, তাই না? আবারও না বুঝে আমি মাথা নাড়লাম। সে বলল, তুমি এখানে চুপচাপ দাঁড়াও, নড়বে না, আমি আসছি। মেয়েটি চলে গেল। ভেবে পেলাম না সে অনধিকার প্রবেশের জন্য শাস্তির ব্যবস্থা করতে গেল কিনা। দাঁড়িয়ে থাকাটা কি বুদ্ধিমানের কাজ হচ্ছে? পালিয়ে যাওয়াই উচিত, অথচ পালাতে পারছি না। মেয়েটি ফিরে এসে বলল, চোখ বন্ধ করে হাত পাতো। আমি তাই করলাম। কি যেন দেয়া হলো আমার হাতে। তাকিয়ে দেখি কদম ফুলের মতো দেখতে একটা মিষ্টি। খাও, মিষ্টি খাও। মিষ্টি খেয়ে চলে যাও। আমি এখন পড়াশোনা করছি। পড়াশোনার সময় কেউ হাঁটাহাঁটি করলে বড় বিরক্ত লাগে, মন বসাতে পারি না। আমি চলে এলাম এবং দ্বিতীয় দিনে আবার উপস্থিত হলাম। আবার মেয়েটি মিষ্টি এনে দিল। কোনো সৌভাগ্যই একা একা ভোগ করা যায় না। আমি তৃতীয় দিনে আমার ছোট বোনকে সঙ্গে নিয়ে উপস্থিত। মেয়েটি বিস্মিত হয়ে বলল, এ কে? আমি বিনীত ভঙ্গিতে বললাম, এ আমার ছোট বোন, এও মিষ্টি খুব পছন্দ করে। মেয়েটির মুখে মৃদু হাসি খেলে গেল। সে হাসতে হাসতে বলল, খুকি, তোমার নাম কি? আমার বোন উদ্বিগ্ন চোখে আমার দিকে তাকালো। নাম বলাটা ঠিক হবে কিনা সে বুঝতে পারছে না। আমি ইশারায় তাকে অভয় দিতেই সে বলল, আমার নাম শেফু। শেফু অর্থাৎ শেফালি? কি সুন্দর নাম। তোমরা দুজন চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকো। আমরা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। আজ অন্য দিনের চেয়ে বেশি সময় লাগছে। একসময় চোখ মেললাম, মেয়েটি সামনে দাঁড়িয়ে আছে। তার মুখ বিষণ্ণ। সে দুঃখিত গলায় বলল, আজ ঘরে কোনো মিষ্টি নেই। তোমাদের জন্য একটা বই নিয়ে এসেছি, খুব ভালো বই। বইটা নিয়ে যাও। দাঁড়াও, আমার নাম লিখে দেই। সে মুক্তার মতো হরফে লিখল,
দুজন দেব শিশুকে ভালোবাসা ও আদরে, শুক্লাদি। বই নিয়ে বাসায় ফিরলাম। বইটার নাম ক্ষীরের পুতুল, লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর, পাতায় পাতায় ছবি। ক্ষীরের পুতুল হচ্ছে আমার প্রথম পড়া সাহিত্য। সাহিত্যের প্রথম পাঠ আমি আমার বাবা মার কাছ থেকে পাইনি। বাবার বিশাল লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরির পুস্তক সংখ্যা মাথা ঘুরিয়ে দেবার মতো। সমস্ত বই তিনি তালাবদ্ধ করে রাখতেন। বাবার লাইব্রেরির বই আমাদের অর্থাৎ বাচ্চাদের নাগালের বাইরে ছিল। বাবা হয়তো ভেবেছিলেন এইসব বই পড়ার সময় এখনও হয়নি। শুক্লাদি তা ভাবেননি। তিনি অসাধারণ একটা বই একটি বাচ্চা ছেলের হাতে ধরিয়ে দিয়ে তার স্বপ্নজগতের দরজা খুলে দিলেন। স্বপ্নজগতের দরজা সবাই খুলতে পারে না। দরজা খুলতে সোনার চাবির দরকার। ঈশ্বর যার তার হাতে সেই চাবি দেন না। সেই চাবি থাকে অল্প কিছু মানুষের কাছে। শুক্লাদি সেই অল্প কিছু মানুষদের একজন। শুক্লাদির সঙ্গে আমার ওই বই পাওয়ার পর আর দেখা হয়নি। তিনি কলকাতার বেথুন কলেজে পড়াশোনা করতেন। ছুটি শেষ হওয়ার পর কলকাতা চলে গেলেন। তার কিছুদিন পর প্রফেসর সাহেব বাড়ি বিক্রি করে ইন্ডিয়া চলে গেলেন। যিনি বাড়ি কিনলেন তিনি প্রথমে গাছগুলো সব কাটিয়ে ফেললেন। বাড়িটিকে ঘিরে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভেঙে গুড়িয়ে দিলেন। কত না নিঝুম দুপুরে এই শ্রীহীন বাড়ির গেটের কাছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়েছি। গভীর দুঃখে আমার চোখ জলে ভেসে গেছে। বাসায় এসেই বসেছি ক্ষীরের পুতুল নিয়ে। এ বই নিয়ে বসলেই ভেঙে যাওয়া স্বপ্ন ফিরে আসতো। মুহূর্তে চলে যেতাম অন্য কোনো পৃথিবীতে। কি অদ্ভুত পৃথিবীটাই না ছিল সেটি। শুক্লাদির দেয়া ক্ষীরের পুতুল বইটি 1971 পর্যন্ত আমার সঙ্গে ছিল। 71-এর অনেক প্রিয় জিনিসের সঙ্গে বইটিও হারিয়েছি। কিন্তু সত্যি কি হারিয়েছি? হৃদয়ের নরম ঘরে যাদের স্থান দেওয়া হয় তারা কি কখনো হারায়? কখনো হারায় না। শুক্লাদির কথা যখনই মনে হয় তখনই বলতে ইচ্ছা করে, জনম জনম তবতরে কাঁদিব। ক্ষীরের পুতুল বইটি আমার জীবনধারা অনেকখানি পাল্টে দিল। এখন আর দুপুরে ঘুরতে ভালো লাগে না, শুধু গল্পের বই পড়তে ইচ্ছা করে। কুয়োতলার লাগোয়া একটা ঘর দুপুরের দিকে একেবারে নিরিবিলি হয়ে যায়। দরজা বন্ধ করে জানালায় হেলান দিয়ে গল্পের বই নিয়ে বসি। জানালার ওপাশে কাঁঠাল গাছের গুচ্ছ, সেই কাঁঠাল গাছে ক্লান্ত ভঙ্গিতে কাক ডাকে। এছাড়া চারদিকে কোনো শব্দ নেই। অদ্ভুত নৈশব্দের জগৎ। এটা যেন চেনা জানা পৃথিবী নয়, অন্য কোনো ভুবন। বইয়ে পাতার পর পাতা দ্রুত উল্টে যাচ্ছি। এইসব বই বাবার আলমিরা থেকে চুরি করা। মা জেগে ওঠার আগে রেখে দিতে হবে। ধরা পড়লে সমূহ বিপদের সম্ভাবনা। একদিন ধরা পড়লাম। বাবার হাতেই ধরা পড়লাম। তিনি বিস্মিত হয়ে বললেন, কি বই পড়ছিস? দেখি দেখি বইটা। তিনি বই হাতে নিয়ে গম্ভীর হয়ে গেলেন। বইয়ের নাম প্রেমের গল্প। তিনি থমথমে গলায় বললেন, পড়েছিস এই বই? আমি ক্ষীণ স্বরে বললাম, বুঝেছিস কিছু? কি বুঝেছিস? কি বুঝেছি ব্যাখ্যা করতে পারলাম না। বাবা বই নিয়ে আলমারিয়ায় তালেবদ্ধ করে রাখলেন। আমি ভয়ে অস্থির। নিশ্চয়ই গুরুতর কোনো শাস্তির ব্যবস্থা হবে। সন্ধ্যাবেলা তিনি বললেন, কাপড় পরে আমার সঙ্গে চল। আমি কোনো কথা না বলে কাপড় পরলাম। কি হচ্ছে বুঝতে পারছি না। তিনি রিকশা করে আমাকে নিয়ে গেলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে। বইয়ের এক বিশাল সংগ্রহ। যেদিকে চোখ যায় শুধু বই, বই আর বই। আমাকে লাইব্রেরির মেম্বার করে দিলেন। শান্ত গলায় বললেন, এখানে অনেক ছোটদের বই আছে, আগে এগুলো পড়ে শেষ কর, তারপর বড়দের বই পড়বি। প্রথম দিনের দুটি বই নিজে পছন্দ করে দিলেন। দুটি বইয়ের একটির নাম মনে আছে, টম কাকার কুটির। কি অপূর্ব বই! এই বইটি পড়বার আনন্দময় স্মৃতি এখনও চোখে ভাসে। ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, সিলেটের বৃষ্টি, ঢালাও বর্ষণ। আমি কাঁথামুড়ি দিয়ে বই নিয়ে বসেছি। টম কাকার গল্প পড়তে পড়তে চোখে নেমেছে অশ্রুর বন্যা। সমস্ত হৃদয় জুড়ে এক ধরনের শূন্যতা অনুভব করছি। হঠাৎ করে মহৎ সাহিত্যকর্মের মুখোমুখি হলে যা হয় তাই হচ্ছে। প্রবল আবেগে চেতনা আলোড়িত হচ্ছে। আমার বই পড়ার অভ্যাস মা খুব সহজভাবে গ্রহণ করতে পারলেন না। প্রায়ই বিরক্ত হয়ে বললেন, এই ছেলে দিনরাত আউট বই পড়ে, যখন সবাই খেলাধুলা করছে সে অন্ধকারে বই নিয়ে বসেছে, চোখ নষ্ট হবে তো। চোখ আমার সত্যি সত্যি খারাপ হলো, যদিও তা বুঝতে পারলাম না। বাইরের পৃথিবী আবছা দেখি, আমার ধারণা অন্য সবাইও তাই দেখে। ক্লাস 5-এ উঠে প্রথম চশমা নেই। চোখের ডাক্তার আমার চোখ পরীক্ষা করে আঁতকে উঠলেন, এই ছেলে তো অন্ধের কাছাকাছি, এতদিন সে চালিয়েছে কিভাবে? প্রথম চশমা পরে আমিও হতভম্ব হয়ে ভাবি,
চারদিকের জগৎ এত স্পষ্ট, কি আশ্চর্য! দূরের জিনিসও তাহলে দেখা যায়। আগের কথায় ফিরে আসি। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সদস্য হওয়ায় সবচেয়ে কষ্টে পড়ল আমার ছোট দুই ভাই বোন, শেফু এবং ইকবাল। মীরাবাজার থেকে একা এত দূরে হেঁটে যেতে ভালো লাগে না। আমি এদের সঙ্গে নিয়ে যাই। পথ আর ফুরোতে চায় না। পথে 2-3 জায়গায় ক্লান্ত হয়ে বিশ্রাম করতে বসি। আমার সব ক্লান্তি, সব কষ্ট দূর হয়ে যায় যখন দুটি বই হাতে পাই। আনন্দে ঝলমল করতে থাকি। শেফু এবং ইকবাল আমার এই আনন্দে অংশগ্রহণ করতে পারে না। শুধুমাত্র আমাকে সঙ্গ দেবার জন্য তাদের দিনের পর দিন কষ্ট করতে হয়। আমাকে রোজ 2টি করে বই দিতে গিয়ে একদিন লাইব্রেরিয়ানও ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি বিরক্ত গলায় বললেন, এখন থেকে 1টি করে বই নেবে, 2টি না। আর এইসব আজেবাজে গল্পের বই পড়ে কোনো লাভ নেই। এখন থেকে পড়বে জ্ঞানের কথা, জ্ঞান বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এইসব শিখতে হবে। নাও, আজকে এই বইটা নাও। আমি খুব মন খারাপ করে বইটা হাতে নিলাম। বইয়ের নাম জানবার কথা। বাসায় এনে 2-3 পাতা পড়লাম, এতটুকুও আকর্ষণ করল না। পরদিন ফেরত দিতে গেছি। লাইব্রেরিয়ান ভদ্রলোক বললেন, পড়েছ? আমি বললাম, হুম। তিনি হাত থেকে বই নিয়ে কয়েকটা পাতা উল্টে বললেন, আচ্ছা বলো, গ্লেসিয়ার কি? আমি বলতে পারলাম না। তিনি দাঁত মুখ খিচিয়ে বললেন, বাদর ছেলে, যাও এই বই ভালো মতো পড়ে তারপর আসো। আজকের পর্বের এখানেই সমাপ্তি। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।